এখন প্রশ্ন হচ্ছে এর বাইরের ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের আলোচকরা আজকে বলেছে যে কি কি ঘটনা ঘটেছে 1857 পর থেকে একদম নওয়াব সলিমুল্লাহর এনগেজমেন্ট। এবং দেখেন এই মানুষটাকে নিয়ে আপনার কোনো সেলিব্রেশন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে। যে লোকটা 650 একর জমি দান করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, তারপরে হচ্ছে শাহবাগ, টাকাবাগ, পার্কার, আশেপাশে যা আছে এতিমখানা, মাদ্রাসা সবকিছু মিলায় 650 একর। হিস্টোরিয়ানরা লিখেছেন the richest man in Bengal died in that, তার মৃত্যুর পরে যে বাংলার সবচেয়ে ধনী মানুষটা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা তুলতে তুলতে তিনি ঋণগ্রস্ত করতেছেন, কারণ ব্রিটিশরা টাকা ছাড় করতেছে না। হিন্দুদের প্রেশারের কারণে ব্রিটিশরা প্রজেক্ট ডিলে করতেছে, কোনোভাবে পিছিয়ে যাওয়া যায় কিনা। এবং কলকাতায় ভাইসরয়ের টেবিলে উনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন যে হাউ লং ইউ শুড কন্টিনিউ। সেই জায়গাতে এবং ওটার পরে কিন্তু ভাইসরয় তাকে বলতে গুলি করার জন্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তার লাশ আনা হয়েছে না, তাকে একটা ভালো জানাজা করতে দেওয়া হয়নি। গত আমলে দেখছেন না বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে কিভাবে রাতে রাত 2টার সময় 3টার সময় দাফন করছে একই রকম। এবং ওই যে হিন্দুত্ববাদী আচরণ যেটা গত শতাব্দীগুলোতে আমরা দেখেছি একই রকম দেখেন এই বিশ্ববিদ্যালয়ে একই রকম মুসলমান নামধারীদের হাতে ওই বিজেপির হিন্দুত্ববাদী আচরণ আমাদের বোরখা পরা মেয়েরা, আমাদের মেকআপ পরা বোনরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা মাদ্রাসা ছাত্ররা একইভাবে ফেস করেছে গত দশকের পর দশক ধরে। একইভাবে সেই হিন্দুত্ববাদী ফ্রেমে মুসলমানের লড়াইয়ের ফলে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে ঠিক করা হয়েছে ও এখনো করা হচ্ছে একইভাবে। বাংলাদেশের সকল পতিত বাম রাজনীতি যারা করে, যারা কলকাতার আর দিল্লির গোলামি করে, বাংলাদেশে চিন্তার দাসত্ব করে, বিজেপির রাজনীতি করে, ওরা আসলে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যারা বামপন্থীরা আছে তারা কখনো এই মুক্তির লড়াইতে দেশের সাধারণ হিন্দু, সাধারণ নবশূদ্র, সাধারণ সনাতনী পরিবার, সাধারণ বাঙালি মুসলমানের হয়ে লড়াইটা করে নাই। এই জন্যই তাদের লড়াইটা কবরস্থ হয়ে গেছে, একদম ব্যাপকভাবে কবরস্থ হয়ে গেছে। তাই আজকে এটা আমাদের হিস্টোরিক জায়গা থেকে আমাদেরকে কানেক্ট করবার যেমন জায়গা আছে, নতুন করে কিন্তু কিছু প্রশ্ন তোলার জায়গা আছে। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বেড়ে গেছে? কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন আসলে প্রয়োজন আছে কিনা এরকম বিশ্ববিদ্যালয় থাকা? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাদের রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্রাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এই সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল আউটবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরে এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপির হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখন শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক সাহিত্যিক না, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আব্দুল্লাহ আছে, কিন্তু চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহ চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে, এখনো সেই হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আজকে একটা ঘটনাটা মাননীয় প্রধান অতিথি ধান কাটতে কাটতে এত ব্যস্ত আসতে পারেন না, ধান কাটা দিছি না, ওনার সময় নাই বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো আলাপ না। এবং এই হিন্দুত্ববাদী শিক্ষকরাই বিশ্ববিদ্যালয় রিসার্চের জন্য বাজেট দেয়, পরিকল্পিতভাবে দেয়। কারণ তারা এখানকার শিক্ষার্থীদেরকে গোলাম কর্মচারী হিসেবে ভবিষ্যতের জন্য প্রডিউস করতে চায়। ও দুবাই যাবে, ও সৌদি আরব যাবে, ও কাতারে গিয়া কর্মচারীর কাজ করবে, ও যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হতে পারে, ম্যানুফ্যাকচারার না হতে পারে, গবেষক হতে না পারে, ও যেন নোবেল পুরস্কার না আনতে পারে, ও যেন দুনিয়া বদলায় দিতে না পারে। এইরকম গোলাম ছাত্রছাত্রী আমি এখান থেকে প্রডিউস করবো, কাগজ দিব, চোতা দিব, কিন্তু ওই চোতার ভিতরে কোনো দক্ষতা থাকবে না, শুধু থাকবে বেকারত্বের অভিশাপ। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই হিন্দুত্ববাদী শিক্ষকরা, যারা আপাত মস্তক চরিত্র হচ্ছে এক একটা হেমন্ত এবং সুরেন্দ্র অধিকারী, যাদের এই ইতিহাসের সাথে কোনো কানেকশন নাই, যারা আসলে ইতিহাসের এই লড়াইটা বোঝে না, বিশ্ববিদ্যালয়টা আসলে কিসের লড়াই। তাহলে আজকে শিক্ষার্থীদেরকে, তরুণদেরকে এই প্রশ্নটা করতে হবে যে লড়াইয়ের মধ্য দিয়ে যেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করবার জন্য শত শত বছরের সংগ্রাম, ত্যাগ, হাজার হাজার শহীদের রক্তের পরে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়টা আমার আগামী দিনকে রিফ্লেক্ট করবে কিনা।
আগামী দিনের লড়াইটাকে বাঁচায় রাখতে পারবে কিনা। এবং জুলাইয়ে কিন্তু প্রমাণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের শ্রেষ্ঠত্ব চলে গেছে। জুলাই কিন্তু ইনক্রিজিংলি প্রমাণ করে দিয়েছে, একের পর এক গবেষণা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর গবেষণায় অনেক ভালো করছে, তারা ডাক পাচ্ছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন অলিম্পিয়াড গুলোতে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের টিম ভালো করছে, বিসিএস এ দখল চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অতএব যারা মিথ্যা গর্বের ফাপড়ে এখনো চোখ বন্ধ করে আছে, তাদেরকে বোঝা দরকার যে তারা আসলে ওই লড়াইকে, বাঙালি মুসলমান, বাঙালি নিম্নবর্ণের হিন্দুর সেই লড়াই, শত শত বছরের নির্যাতন বৈষম্যকে তারা আসলে আর ধারণ করছেন না, করতে পারছেন না। এবং সেটাই হচ্ছে আজকের প্রশ্ন। ইতিহাস জানা যেমন জরুরি, ইতিহাসে করে থাকাটা আবার তেমনই জরুরি। ইতিহাসের ভিতরে লকডাউন হয়ে থাকা যাবে না, তাহলে সেটা চেতনা হয়ে যাবে। তাহলে আজকের লড়াইটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা কিভাবে প্রাসঙ্গিক করা যায় আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণে, জাতি বিনির্মাণে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ধারণ করে আগামী বাংলাদেশটা যেন সেরকম বাংলাদেশ হয়, যেই বাংলাদেশ নিয়ে 2071 সালে যখন শতবর্ষ উদযাপন করা হবে, সবাই যখন গর্বের সাথে বলতে পারে ইয়েস, আমাকে বিদেশ যেতে হবে না, বাংলাদেশই ভালো আছে। সবাইকে ধন্যবাদ।